নমস্কার। উপসংহারের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন। বর্তমান সময়ের অন্যতম প্রখ্যাত শিশু সাহিত্যিক ডক্টর গৌরী দের কলমে রক্তকালির মাঠ, আজ দ্বিতীয় এবং অন্তিম পর্ব। ডক্টর গৌরী দের জন্ম 1939 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় পিএইচডি করেছেন। তিনি তার সাহিত্য জীবনে বসুমতী, সাপ্তাহিক বর্তমান, শুকতারা, নবকল্লোল ইত্যাদি নানান পত্রিকায় লিখেছেন। তার লিখিত বইয়ের সংখ্যা 20টি। তার মধ্যে উল্লেখযোগ্য হল ডাক্তারের ডায়েরি, রোমাঞ্চকর ভূতের গল্প, ডাকাতকালীর জঙ্গলে, মহাভারতের প্রেম কথা, ষষ্ঠী দলের কাণ্ডকারখানা ইত্যাদি। তার সাহিত্য চর্চার জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। মূলত শিশু কিশোরদের জন্য ডক্টর গৌরী দের লেখনী অনন্য সাধারণ। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত রক্তকালির মাঠ এই বইটি থেকে। এই বইটি সম্পর্কে লেখিকা বলেছেন, যুগ বদলাচ্ছে, তাই রুচিও বদলাচ্ছে। এখন সবার প্রিয় হয়ে উঠেছে অলৌকিক আর রহস্য গল্প। এবারে আমি এক নতুন ধরনের গবেষণা চালিয়েছি, সেটা হলো অলৌকিক অর্থাৎ ভূতের গল্পের মধ্যে রহস্যের ছোঁয়া। তোমরা যারা দুটোই ভালোবাসো, দুটো সাথী পাবে এই গল্পগুলোতে। এর আগের পর্বে আপনি শুনেছেন কিভাবে রক্তকালির মাঠের সম্পর্কে তথ্য জোগাড় করে সায়ন ও মৈনাক বেরিয়ে পড়ে রক্তকালির মাঠের উদ্দেশ্যে। মাঝপথে তাদের দেখা হয় একটি অজানা ভদ্রলোকের সাথে। সে ভদ্রলোক তাদের নিজের বাড়িতে নিয়ে যায় এবং কালক্রমে তারা জানতে পারে যে সেই ভদ্রলোকের বাড়ির পরেই রক্তকালির মাঠ। সেই ভদ্রলোকের বাড়ি যাওয়ার পর থেকেই তাদের সাথে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটতে থাকে। তারপর পরের দিন সন্ধ্যাবেলায় তারা রক্তকালীর মন্দিরে যায় এবং সেখানেও কিছু অদ্ভুত ঘটনা ঘটে। আজকের গল্পের পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার আবির এবং সায়ন। প্রধান চরিত্রে সায়ন, মৈনাক, কাপালিক এবং অন্যান্যরা। শুনতে থাকুন রক্তকালির মাঠ, দ্বিতীয় এবং অন্তিম পর্ব। প্রায় সবাই এক এক করে চলে যাচ্ছে। পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করার আগে ওদের ডাকলেন। তোমরা কে? এর আগে তো কখনো দেখিনি। কোথা থেকে এসেছো? আমরা কলকাতা থেকে এসেছি। মায়ের মহিমা শুনে দর্শন করতে এসেছি। শুনেছি উনি নাকি খুব জাগ্রত। পুরোহিত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওদের দিকে। যে দৃষ্টির সামনে ওরা যে কেমন হয়ে গেল। ওদের মনে হলো পুরোহিত তাদের মনের মধ্যে ঢুকে যেন আসল সত্যটাকে হাতড়াচ্ছেন। ওরা ভীষণ একটা অস্বস্তিতে পড়ল। অনেকক্ষণ পরে পুরোহিত বললেন, শোনো, তোমরা ফিরে যাও। রাত 9টার পর আর এখানে কারো থাকার নিয়ম নেই। আর যদি সেটা না মানো, মনে রেখো বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। আমরা ফিরে যাব, আপনি জানেন। চোখে সন্দেহ নিয়ে পুরোহিত বললেন, আচ্ছা, গেলেই মঙ্গল। পুরোহিত চলে যেতে মৈনাক বলল, কি বললো শুনলি? না গেলে আমাদের ক্ষতি হবে। আমরা এই যুগের ছেলে, মেনে নেব এসব অলৌকিক? মানা যায় না। আমার কি মনে হয় জানিস, কিছু দান্দাবাজ লোক এসব করছে। লাল রং ঢেলে রক্ত বলে ভয় দেখাচ্ছে। নিশ্চয়ই ওদের কিছু মতলব আছে। আমার তাই মনে হয়, কিন্তু বদমাশ লোকের পাল্লায় পড়লে তো বেঘরে প্রাণটাও যেতে পারে। তা যাক, এসেছি যখন এর শেষ দেখেই ছাড়বো। হ্যাঁ, ঠিক বলেছিস। রাত 9টার পর দেখতেই হবে কি হয়। নয়তো অশোক, বসন্ত ওরা সব বলবে কি ভিদুরে তোরা, ভয়ে পালিয়ে এলি। সামনের ওই গাছটা দেখছিস? এক গাদা ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে কয়েক বছর ধরে। ওর ডালেই আমরা লুকোই। কেউ দেখতে পাবে না, যা দেখার দেখব। অবশ্য সত্যি যদি কিছু ঘটার মতন ঘটে, তারপর ভোরবেলা সবার আড়াল দিয়ে লুকিয়ে পালাবো। কি রে, তুই রাজি তো? একদম। এক কথায় রাজি।
বলল সায়ন। মানে কিন্তু খাওয়া দাওয়া? বাদ দে তো, সকালে যা খেয়েছি এখনো পেট ভার আছে, একদিন না খেলে কি হবে? চল গাছে উঠে পড়া যাক, এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। দুজনেই বিশাল বড় একটা বটগাছের এক শক্ত ডালে গিয়ে বসল। বেশ শক্ত করে ধরে রাখল নিজেদের। রাত বাড়তে লাগলো। ওরাও মাঝে মধ্যে ছটফট করতে লাগলো। নিজেদের মধ্যে কথা বলাও বন্ধ। কিন্তু ঘুম কাটবে কি করে? চোখ তো জড়িয়ে আসছে, আর গত রাতে তো ভালো করে ঘুমোতেই পারেনি ওরা। তাই ঘুম পাওয়াটা আশ্চর্যের কিছু নয়। দুজনেরই একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ শুনতে পেল খসখস শব্দ। ওরা দুজনে দুজনের দিকে তাকালো। মৈনাক চারিদিক উঁকিঝুঁকি মারতে লাগলো। সায়নও চেষ্টা করল, কিন্তু কেউ কিছু দেখতে পেল না। খানিক পরে দেখল একজন বীভৎস দর্শন লোক আর একটা লোককে হাত পা মুখ বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। লোকটার মুখটা বাঁধা বলে লোকটা চেঁচাতেও পারছে না। শুধু একটা গো গো শব্দ শোনা যাচ্ছিল। যে লোকটা ওকে টেনে নিয়ে যাচ্ছিল তার মুখটা বোঝা যাচ্ছিল না ভালো করে। একমাত্র কালো ঝাঁকড়া ঝাঁকড়া চুল একমাথা হয়ে লোকটার মুখের অর্ধেকটা ঢেকে রেখেছিল। কিন্তু বেশ বোঝা যাচ্ছিল লোকটা কাপালি। মৈনাক বলল, এই সেই কাপালি। সায়ন মাথা নাড়ল, কথা বলল না। হ্যাঁ, কাপালিক তো বটেই। গলায় কত বড় বড় রুদ্রাক্ষের মালা, আর হাতে রুদ্রাক্ষের বালা পরা। লাল রঙের কাপড়, কিন্তু সঙ্গের লোকটাকে ওদের মনে হলো কোথায় যেন দেখেছে। সায়ন ওর দিকে তাকিয়ে বলল, চিনেছি। আস্তে আস্তে, চেঁচাস না। কে বলতো? ভালো করে লক্ষ্য কর, ওই লোকটাই আমাদের কুঠুরিতে টেনে নিয়ে গিয়েছিল না? ওরা দেখল কাপালিক লোকটাকে পাঁজাগোলা করে তুলে নিল। ও, কি সাংঘাতিক শক্তি ধরে লোকটা! কাপালিক লোকটাকে পাঁজাগোলা করে তুলে নিয়ে গিয়ে মরণ খালের জলে বেশ করে 3 বার চোবালো। তারপর আবার সেই অবস্থায় নিয়ে গেল মায়ের মন্দিরের দরজার কাছে। লোকটাকে শুইয়ে দিয়ে কাপালিক চিৎকার করে উঠল, মা মা মাগো! ওহ, সে কি কান ফাটানো চিৎকার! সমস্ত গাছটা যেন সেই শব্দে কেঁপে উঠল। তারপর কাপালিক ওই লোকটার দিকে ফিরে প্রচন্ড রেগে বলল, তুই কথা দিয়েছিলি 2টো নতুন বলি এনে দিবি, পারিসনি। তাই মায়ের কাছে আজ তোকেই বলি দেব। বলি বন্ধ হবে না, বুঝলি? বলি কখনো বন্ধ হবে না। জয় মা, মা জয় মা, জয় মা, জয় 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 মা। আবার সেই চিৎকার। সায়ন তাকালো মৈনাকের দিকে। এতক্ষণে বোঝা গেল ওদের ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা বা মন্ত্র পড়ে সম্মোহন করার চেষ্টা কেন করেছিল লোকটা। বুকের মধ্যে থরথর করে কাঁপছে মৈনাক আর সায়ন। কত বড় বিপদ হতে যাচ্ছিল তাদের। এখনো তো ওরা বিপদমুক্ত নয়। একবার যদি ওরা দেখতে পায়, তাদের সঙ্গে সঙ্গে কাছ থেকে নামিয়ে বলি দেবে। কাপালিকটা মায়ের পুজোর ফুল নিয়ে প্রথমে মাকে পুজো করলো। তারপর সেই প্রসাদী ফুল ছিটিয়ে দিতে লাগলো লোকটার গায়ে। এই জন্যে পুরোহিত পুজোর জোগাড় করে রেখে গেছেন। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ওদের কাছে। কাপালিক মায়ের পায়ে অঞ্জলি দিল জবা ফুলের গোছা। গাছের ওপর থেকে সব নজর পড়ছে ওদের, কিন্তু কাপালিকের মুখটাই দেখতে পাচ্ছে না। কাপালিক আর একবার চিৎকার করে উঠল, মা জয় মা, জয় মা। তারপর ধূপ ধুনো জেলে পঞ্চপ্রদীপ দিয়ে শুরু করলো আরতি। ঘন্টার শব্দ আর কাপালিকের মা মা ডাক চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। গাছের ওপর বসে প্রচন্ড ভয় আর উত্তেজনায় কাঁপছে ওরা। পাছে পড়ে যায় তাই প্রাণপণে চেপে ধরে আছে গাছের ডাল। আরতি শেষ হলো।
কাপালিক হাত পা বাঁধা লোকটাকে কাঁধে ফেলে নিল। লোকটা মুক্তির চেষ্টায় গো গো শব্দ করছে আর ছটফট করছে, কিন্তু কাপালিকের শক্তির কাছে একেবারে অসহায় সে। কাপালিক কাঁধে তুলে নিল লোকটাকে, অবলীলাক্রমে তাকে নিয়ে চলল হাঁড়ি কাঠের কাছে। হাঁড়ি কাঠের মধ্যে তার গলাটা ঢুকিয়ে কাঠটা আটকে দিল। লোকটা ভীষণভাবে ছাড়া পাবার চেষ্টা করছে, বুঝিবা মাটি সমেত হাঁড়ি কাঠটাই উপড়ে যায়। কাপালিক গ্রাহ্য করল না, ফিরে গেল মন্দিরে। ডান হাতে মায়ের খাড়াটা নিল আর বাঁ হাতে নিল মরার খুলি। খাড়াটা অন্ধকারেও চকচক করছে। সেটাকে মাথার ওপর ঘোরাতে ঘোরাতে কাপালিক এগিয়ে চলল হাঁড়ি কাঠের দিকে। মুখে সেই এক ডাক, মা মা মাগো মা। তারপরই হাঁড়ি কাঠের সামনে দাঁড়িয়ে মরার খুলিটা লোকটার মাথা বরাবর লক্ষ্য করে একটু দূরে রাখল। তারপর দু হাতে খাড়াটা মাথার ওপর তুলে জয় মা বলে এক কোপে বসিয়ে দিল লোকটার গলা লক্ষ্য করে। জয় মা। সঙ্গে সঙ্গে সেই গগনভেদী চিৎকার, মা মা মাগো মা মা মা। জয় মা। হাড়া নেমে এলো আর সঙ্গে সঙ্গে মুন্ডুটা ছিটকে পড়ল বিলের জলের কাছে। আর ধরটার সে কি ছটফটানি, মৈনাক বুঝিবা অজ্ঞান হয়ে যাবে। সায়ন বুঝতে পেরে এক হাত দিয়ে চেপে ধরে আছে মৈনাককে। ওর নিজেরও শরীর খারাপ লাগছে, কিন্তু মন দুর্বল করলে আর রক্ষে নেই, প্রাণটা যাবে। তাই মনকে শক্ত করে বসে রইল। এরপর কাপালিক যা করল তা আরো বিভৎস। ধর থেকে যে রক্ত ফিনকি দিয়ে পড়ছিল সেটা মরার খুলিতে সংগ্রহ করল। সেই খুলিটা নিয়ে মায়ের পায়ে ঠেকিয়ে বলল, নে মা, রক্ত পান কর মা। নে মা, তৃপ্ত হ মা, তুই তৃপ্ত হ। বলতে বলতে নিজেই সেটা খেয়ে নিল। মৈনাক আর পারল না, ঢলে পড়ল সায়নের গায়ে। সায়ন প্রাণপণ চেষ্টায় মৈনাকের দেহটা চেপে বসে রইল, কিন্তু কতক্ষণ পারবে সে বসে থাকতে তাতেও সন্দেহ ছিল। শরীরটা ক্রমশ ভার হয়ে আসছে, কিন্তু কাপালিক চলে না যাওয়া পর্যন্ত ওকে থাকতেই হবে এই অবস্থায়। কিন্তু আর যে পারছে না, যে কোনো মুহূর্তে মৈনাককে নিয়েও পড়ে যাবে। চোখটাও যেন কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। ও দেখতে চেষ্টা করলো কাপালিক কোথায়, ঘাড় ঘুরিয়ে দেখারও উপায় নেই। বুঝতে পারল না কাপালিক চলে গেছে কিনা। হঠাৎ মনে হলো গ্রামের ভেতর থেকে কোনো মোড়ক ডেকে উঠল। তবে কি ভোর হচ্ছে? জীবনে সায়ন যা কোনোদিন করেনি আজ তাই করল। ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলল, হে ঈশ্বর, জানি না জীবনে কত পাপ করেছি, কোনোদিনও তোমাকে ভালো করে ডাকিনি। যদি তুমি সত্যি থাকো, রক্ষা করো ভগবান, রক্ষা করো আমাদের। আবার মোড়ক ডাকল সেই মুহূর্তে। এবার নিশ্চিত সায়ন, ভোর হচ্ছে, আর ভয় নেই। মনে হতেই হাতের জোর আলগা হয়ে গেল আর মৈনাককে জড়িয়ে সায়ন গাছের ওপর থেকে পড়ে যেতে লাগলো নিচেতে। ডালপাতায় ভরা বিশাল গাছ, ওদের দেহটা ধাক্কা খেতে খেতে পড়তে লাগলো মাটিতে। লুটিয়ে পড়া ঠিক আগের মুহূর্তে সায়ন দেখল একটা বীভৎস মুখ ওর দিকে তাকিয়ে আছে। মানুষের মুখ যে এত বিশাল আর বীভৎস হতে পারে বা অত ভয়ঙ্কর হতে পারে তার কোনো ধারণাই ছিল না সায়নের। চোখ দুটো কোঠরাগত, যেন কঙ্কাল। চোখের ওপরের ভ্রু দুটোর ওপরের লোমগুলো লম্বা হয়ে এসে চোখের ওপরটা প্রায় ঢেকে ফেলেছে। বিশাল হাঁ মুখ, আফ্রিকানদের মতো চওড়া চওড়া দুটো ঠোঁট,
মূলোর মতো দাঁত, তার মধ্যে আবার দুটো দাঁত কুকুরের দাঁতের মতো তীক্ষ্ণ। এ যেন সেই রক্তচোষা ভ্যাম্পায়ার। তারপর কি হলো সায়নের আর মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখল চারিদিকে তাকে কত লোক ঘিরে দাঁড়িয়ে আছে, আর পাশেই বসে আছে ক্লান্ত বিধ্বস্ত মৈনাক। আশেপাশের মানুষরা বলল, কি দাদা, ভালো আছেন তো এখন? আমরা ভোরবেলা কাজে বেরিয়ে দেখলাম আপনারা দুজনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। কি করে এমন হলো? দুজনেরই শরীরটা একটু খারাপ ছিল। কিছু ভাববেন না, আমরা ঠিকই চলে যাব। আজই কলকাতায় ফিরে যাব। আপনারা যান। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন বলে। আশেপাশের লোকেরা চলে যেতে সায়ন বলল, আমাদের ব্যাগ দুটো পড়ে আছে এই লোকটার ঘরে, কিন্তু লোকটা তো আর নেই। চল, জামা কাপড়গুলো নিয়ে পালাই। হ্যাঁ রে, তাই চল। ব্যাগে শুধু জামা কাপড়ই নয়, ভিতরে কিছু টাকাও আছে। সরিয়ে রেখেছিলাম, পরে দরকার হলে নেব বলে। চল তাহলে, জিনিস দুটো নিয়ে পালাতে হবে। কাল কাপালিকটা কি বলেছিল তোর মনে নেই? কি বলেছিল বলতো? বলেছিল দুটো নতুন বলি আনবি বলেছিলিস না? কি হলো? ঠিক আছে, যতদিন না নতুন বলি পাওয়া যায় তোকেই মায়ের সামনে বলি দেব, বুঝলি? তাহলে মনে হয় কাপালিক আজ আমাদের খুঁজে বার করবেই। তার চেয়ে পালানো বুদ্ধিমানের কাজ হবে। ওরা কুঠুরির দরজার সামনে এলো, চারিদিকে একবার দেখে নিল, তারপর সোজা ঢুকে গেল ঘরের মধ্যে। দুটো ছোট ছোট কাঁধ ব্যাগ তুলে চট করে বেরোতে যাবে, হঠাৎ দুজনে ভূত দেখার মতো চিৎকার করে উঠল। তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে কুঠুরির মালিক, যে লোকটাকে ওদেরই চোখের সামনে এক কোপে কেটে কাপালিক রক্ত খেল। লোকটার হাতে এক প্লেট লুচি তরকারি এসে মাটিতে রেখে বলল, নাও, সবটা খেয়ে নাও। চিন্তা করো না, আজ রাতে আমি তোমাদের নিয়ে যাব মাতৃদর্শনে। তারপর লোকটা চলে যেতে যেতে আর একবার পেছনে ঘুরে তাকালো, দাঁড়িয়ে গেল, বলল, আর একটা কথা, তোমরা কিন্তু কাল রাত্রিরে ঘরে শোওনি। আমি এসে ফিরে গেছি। একেবারে তোমাদের দেখতে পেলাম গাছতলায়। কি করছিলে গাছে বসে? ভাগ্য ভালো, উত্তর শোনার জন্য আর দাঁড়ালো না লোকটা। কিন্তু মৈনাক আর সায়নের তো আবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। এ কি করে সম্ভব? কাল রাতে কি তবে ওরা অন্য লোককে দেখল? না না, তা কি করে সম্ভব? ওরা দুজনে একসঙ্গে ভুল দেখতে পারে না। কথাটা বলে চলে যায় লোকটা, আর সঙ্গে সঙ্গে খুট করে শব্দ। তার মানে এবারও ওরা বন্দী হলো লোকটার হাতে। মৈনাক বাবা মায়ের একমাত্র সন্তান। ওদের কথা ভেবে হাউমাউ করে কেঁদে উঠল। সায়ন, আমাদের আর ফেরা হলো না রে। সায়ন ধমক দিয়ে বলল, তোর তুই এ কি করছিস মৈনাক? মনকে শক্ত কর, উপায় বার কর। এভাবে বেঘরে প্রাণ দেব যেন মনে করিস না। হঠাৎ সায়নের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ওর মুখে হাসি ফুটল। দেখা গেল প্ল্যানের কথা শোনার পর মৈনাকের মুখেও আশার আলো ফুটে উঠল। সায়ন বলল, আমরা খাবারগুলো খেয়েছে কিনা দেখার জন্য লোকটা ঘরে আর একবার ঢুকবে। সায়নের কথা ঠিক হলো। খানিক পরে লোকটা ঘরে ঢুকল, দেখলো সব খাবার পড়ে আছে, ওরা কিছু খায়নি। সায়ন দরজার আড়ালে দাঁড়িয়েছিল। লোকটা যখন খাবারের দিকেই নজর, সেই সময় ও দরজা খোলা পেয়ে পালালো। লোকটা বড়ক্ষণেই খোঁজ করলো, মৈনাককে বলল, অন্যটা কোথায়? কি জানি, এখানেই তো ছিল। লোকটার চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো, বলল, পালিয়ে যাবে কোথায়? আমার হাত থেকে ওর নিস্তার নেই। বলেই দরজাটা বাইরে থেকে আবার বন্ধ করে ছুটল সায়নের সন্ধানে।
ঘরের মধ্যে বন্দি মৈনাক ভগবানকে ডাকছে, সায়নের সহায় হও ঠাকুর। কেন যে তারা জামা কাপড়ের লোভে আবার এসে লোকটার ফাঁদে পা দিল। সায়ন ছুটছে প্রাণপণে, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। সামনে লোকালয়, ওকে সেখানে পৌঁছতেই হবে। ও পরিষ্কার পায়ের শব্দ আর ডাক শুনতে পাচ্ছে লোকটার। লোকটা বলছে, না এলে মরবি, ফিরে আয় বলছি, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কোনো দিক কান না দিয়ে সায়ন ছুটছে। ক্রমশ গলার স্বর যেন অনেক কাছে এসে পড়েছে। ফিরে আয় বলছি, মনে হলো ফিরে আয়। বুঝিবার ধরে ফেলে। ঠিক সেই সময় সায়ন দেখল একটা চায়ের দোকান। সেখানে বেশ কজন মানুষ গল্প গুজব করছে। সায়ন ছুটতে ছুটতে গিয়ে ওদের সামনে দড়াম করে পড়ে গেল। সবাই দৌড়ে এলো। সায়ন চিৎকার করে বলল, তো তোমরা আমাকে বাঁচাও, ওই লোকটাকে ধরো, তোমরা আমাকে। সবাই অবাক হয়ে দেখল কেউ নেই। বলল, কোথায় লোক? কি ব্যাপার বলো তো খুলে। হ্যাঁ, সব কথা খুলেই বলল সায়ন, আগাগোড়া। সেই কলকাতা থেকে গল্প শুনে বেরোনো থেকে শুরু করে এই মুহূর্তের কথা। কোনো কথাই গোপন করল না। তারপর প্রায় কাঁদতে কাঁদতে বলল, আপনারা সব শুনলেন। এখন আমার বন্ধু মৈনাককে বাঁচান, ওর খুব বিপদ, ওকে বাঁচান, দয়া করে বাঁচান। বয়স্ক কয়েকজনের মুখে চোখে ফুটে উঠল আতঙ্কের চিহ্ন। বলল, আপনি কি বলছেন? আপনি জানেন? আপনি যা বললেন তা তো 150-200 বছর আগের ঘটনা। রক্তকালী মাঠের মায়ের মূর্তি পূজা করত ওই রকম একজন কাপালি। সে নরবলি দিত আর নর রক্ত ছিল তার পূজা উপাচার, কারণ বাড়ি। আর যে লোকটার কথা বললেন ওইখানে ওই লোকটার বাড়ি ছিল, যেখানে বাস করত এক চাষা, তার ছেলে বউ নিয়ে থাকতো। একদিন কাপালিক লোকটার ছেলেকে বলি দিল, তারপর চাষাকে। লোকটার বউটা শেষে পাগল হয়েই মরে গেল। লোকে বলে লোকটা নাকি ভূত হয়ে ভিটে পাহারা দেয়, আর নতুন লোক দেখলে টেনে নিয়ে গিয়ে আটকে রাখে ঘরে। তারপর কি হয় কে জানে, তাদের আর খুঁজে পাওয়াই যায় না। তাহলে বোধহয় লোকটা ওকে মেরে ফেলেছে। আমি কি করে ওর বাবা মায়ের সামনে মুখ দেখাবো? সবটা আমার জন্য হলো মৈনাক, সবটা আমার জন্য হলো। লোকেরা নিজেদের মধ্যে কি সব বলা বলি করল। তারপর হাতে একটা করে লাঠি নিয়ে বলল, চলুন তো দেখি কি হয়। ভগবান ছাড়া কেউ রক্ষা করতে পারবে না আপনার বন্ধুকে। হইচই করে খুব ছুটতে ছুটতে এলো ওরা। কিন্তু কোথায় কি? বাড়ি ঘর চালা কোথাও কিছু নেই। মৈনাক কোথায়? তবে কি তাকে মেরে ফেলল? চিৎকার করে উঠল সায়ন, মৈনাক, ভাই সারা দে ভাই, মৈনাক। হঠাৎ এক গ্রামবাসী বলে ওঠে, এই দেখ তো, এখানে কে যেন পড়ে আছে। সায়ন ছুটে গিয়ে দেখল মৈনাক আবার জ্ঞান হারিয়েছে। একটা ঝোপের মধ্যে পড়ে আছে মৈনাক। বেশ খানিকক্ষণ পর জ্ঞান ফিরতে সায়ন মৈনাককে জিজ্ঞেস করল, তুই এখানে কি করে এলি? মৈনাক ধুকছে, বড় ক্লান্ত, তবু বলল, তুই বেরিয়ে যাওয়ার পর লোকটাও গেল। খানিক পরে ফিরে এসে চোখ পাকিয়ে বলে উঠল, ঠিক আছি, তো না হয় একটাকে আজ মায়ের কাছে বলি দেব। তারপর লোকটার চেহারা বদলে গেল, একটা পিশাচের মতো হয়ে গেল। বড় বড় দাঁত বার করে দু হাতে আমাকে ধরতে এলো। আমি ওর হাত থেকে বাঁচার চেষ্টা করছিলাম। এমন সময় খুব হইচইয়ের শব্দ,
লোকটা এদিক ওদিক তাকিয়ে আমাকে ছেড়ে দিল, কিন্তু যাওয়ার আগে আমি খুব জোরে একটা ধাক্কা খেলাম। ছিটকে পড়লাম কোথায় কে জানে। মনে হলো মাথায় শক্ত কিছু একটা লাগলো। আমার জ্ঞান চলে গেল। তারপর তারপর আর কিছুই জানি না। সায়ন দেখল মৈনাকের কপালটা নীল হয়ে ফুলে উঠেছে। ট্রেনে উঠে সায়ন বলল, দেখ, আমাদের কথা কেউ বিশ্বাস করবে না, কাউকে কিছু বলিস না। 150-200 বছর ধরে মানুষ বেঁচে থাকতে পারে এ কথা এই যুগে অন্তত কেউ বিশ্বাস করবে না, আর এটাই তো স্বাভাবিক, তাই না? মৈনাক মাথা নাড়ল, কোনো কথা বলল না। শুনছিলেন রক্তকালীর মাঠ দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের গল্পের পাঠে দীপ, গল্পের সূত্রধার আবির এবং সায়ন, মৈনাকের ভূমিকায় শিবজ্যোতি, সায়নের ভূমিকায় সায়ন, কাপালিক এবং মন্দিরের পাশের লোক সায়ন, বসন্ত অর্কপ্রভ, অশোক চয়ন, অন্যান্য ভূমিকায় অঙ্কুর, জয়দেব, বিক্রমজিৎ, সর্বাদৃত এবং চয়ন। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত সায়ন, এডিটিং জয়দেব, মিক্সিং সায়ন, বিশেষ সহযোগিতায় মৈনাক এবং অঙ্কুর, সমগ্র পরিচালনা এবং পোস্টার ডিজাইন সায়ন। খুব শীঘ্রই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলেই। ততদিন হাসতে থাকুন, বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে। ধন্যবাদ।